হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। বেলা ফুরালো। সাঁঝবেলার সন্ধিক্ষণে উত্তরের দিশা থেকে ভেসে এলো আজানের প্রগাঢ় ধ্বনি। ঈশা হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিয়ে গায়ে জড়ানো চাদর থেকে উন্মুক্ত কপাল মুড়িয়ে নিল। আজানের কলরবের সঙ্গে সঙ্গে ক্ষণকালের জন্য হলেও শীতল হলো দুজনের চঞ্চল হৃদয়খানা। শ্রাবণ প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ঘাড় বাঁকিয়ে আধা আধি তাকালো। আদেশ দেওয়া গলায় বলল, ভেতরে যাও। তুমি আসবে না? শ্রাবণের কথার পৃষ্ঠে গলা শোনালো ঈশার। শ্রাবণ পুনরায় গম্ভীর রূপ ধারণ করলো। অন্য ভাবনায় ততক্ষণ ডুবে গেল তার বিবশ মন। শ্রাবণকে অন্যমনস্ক হয়ে পড়তে দেখে আর কিছু বলতে চেয়েও পারল না ঈশা। এক সমুদ্র মন খারাপ নিয়ে নিঃশব্দে প্রস্থান করলো। ঈশা নামাজ পড়ল। নামাজের পর প্রায় অনেকটা সময় জায়নামাজেই পড়ে রইল। কতক্ষণ কান্না করলো, আবার কতক্ষণ আল্লাহ পাকের নিকট আশ্রয় চাইল। বড্ড অসহায় লাগছে নিজেকে। শ্রাবণকে না জানিয়ে কাজটা করে ও ভুল করেছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি এমন হতো শ্রাবণ নিষেধাজ্ঞা জারি করত, তাতে কি? ও কি পারতো না মানুষটাকে বোঝাতে? তবে সময় এখনও অনুকূলেই আছে, এখনও ততটা দেরি হয়ে যায়নি। দরজায় করাঘাত পড়ল। ঈশা মোনাজাত শেষ করে জায়নামাজ গুছিয়ে ওঠাকালীন বাইরে থেকে দরজায় করাঘাতের শব্দ পেয়েও সেদিকে তাকায়। দরজা ভেজানোই আছে। ঈশা দোয়া শেষ করে গলা ছাড়ল, কে ভেতরে? এসো। অনুমতি পেয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো নামিরা, তুতুন আর তানি। ওদের তিনজনকে দেখে ঠোঁটের কোণে লম্বা এক টুকরো হাসির রেখা ফুটে উঠল ওর। কি ব্যাপার, সবার একসাথে আসা হলো যে? ঈশা আগ্রহী জানতে। প্রশ্নটা করে বিছানায় বসতে বসতে তিনজনকে ইশারা করলো বসতে। নামিরা ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে উঠল, কি হয়েছে তোর? আবার কাঁদছিস নাকি? নামিরার গলায় বিস্ময়। ওর চিন্তান্বিত কণ্ঠে এবার তানিও সিরিয়াস ভঙ্গিতে দেখল ঈশাকে। ঈশা নিজের দুঃখ লুকাতে চাইল, তাই সাহসে নামিরার কথাটাকে মজা বানিয়ে বলল, কাঁদবো কি করে, এখন যে আমার সুখের দিন শুরু। নামিরার উদ্বেগ কমে এলো ঈশার প্রত্যুত্তরে। হ্যাঁ ঠিকই তো, এখন আর দুঃখ কিসের ওর? নতুন অতিথি আসছে খানবাড়িতে। এই খুশির আবেশ চলতে থাকবে বহুদিন। টান টান উত্তেজনায় কাটবে গোটা 7টা মাস। নামিরা দুশ্চিন্তা মুক্ত হয়ে বলল, তা যা বলেছিস, জানিস আমার ভাবতেই কি ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমি নিজেই মা হতে চলেছি। নামিরার বোকার মতো ভাব প্রকাশে হেসে ফেলল তানি। নিঃসংকোচে বলে ফেলল, কথাটা বলতে দেরি হলেও শব্দ করে হেসে ফেলতে দেরি হলো না ঈশার। সঙ্গে জুটল তানি আর ওর ডেভিল মার্কা হাসি। তুতুন অবুঝ বাচ্চা, বোনদের সাথে তাল মিলিয়ে সেও হাসতে লাগলো। বিপাকে পড়ে গেল বেচারা নামিরা। তার রায়বাঘিনী ননদিনী যে এরূপ ঠাট্টা করে বসবে, তা যে কস্মিন কালেও ভাবেনি সে। কথাটাও মন্দ বলনি মাই ডিয়ার ভাবি। কিউ না ঈশার পুরো কথাটা শেষ করতে দিল না। তার পূর্বেই নামিরা তেড়ে গিয়ে ঈশার মুখ চেপে ধরলো। কুটিল চাহনিতে বলে উঠল, নো প্রবলেম। কেন? হ্যাঁ, তুই তো বলতি সব সময় আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড একই সাথে একই সময়ে বিয়ে করব, আর আমাদের বেবিও হবে একসাথে। বিয়েটা তো হলো না, অ্যাটলিস্ট বেবিটা তো নিতেই পারি। থামাতে পারলো না ঈশাকে, এমনকি তানিও থেমে রইল না। দু বোন মিলে ইচ্ছে মতো লজ্জায় ফেললো নামিরাকে। নামিরা পারলে সেন্সলেস হয়ে যেত ওখানে। বড্ড বাজে এই তানিটা। আর তার সাথে যুক্ত হলো ঈশাটাও। সন্ধ্যার একটা জমজমাট নাস্তা হলো ঈশার ঘরে। বাকিরাও পেয়েছে, তবে ওদের তিনজনের আড্ডাটা নিরলস ভঙ্গিতে অব্যাহত রয়েছে ঈশার ঘরে। তানির সব দমফাটা হাসির গল্প এবং তুতুনের কিছু না বোঝার মুখস্থ চর্চা চর্চিত হয়ে গেল। কিন্তু এত সময়ের মাঝেও একবারও শ্রাবণের মুখ দর্শন হয়নি ঈশার। শ্রাবণ আসেনি ঘরে। মনে পড়তেই লুকানো ক্লেশগুলো মাথার চারা দিয়ে উঠল ঈশার মনে। যার দরুন হাসি মজায় মেতে থাকা ওর উৎসুক মুখের ভঙ্গিমা ক্ষণকালেই বিলুপ্ত হয়ে গেল। ব্যাপারটা দৃষ্টিগোচর হয়নি নামিরার, তাই সে সবার অলক্ষ্যে মৃদুস্বরে প্রশ্ন করেই ফেলল, তুই ঠিক আছিস ঈশা? তোর চোখে মুখে কিন্তু অন্য কথা বলছে। কি হয়েছে তোর সোনা? মুখটা এমন হয়ে আছে কেন?
কি নিয়ে এত দুশ্চিন্তা তোর? কতটুকু দুশ্চিন্তার কথা আর খোলাসা করবেন আমিরার কাছে? কতটুকু দুশ্চিন্তার কথা আর খোলাসা করবেন আমিরার কাছে? ঈশার বুকটা ক্রমশ ভারী হয়ে আসছে নীরব যন্ত্রণায়। অনেকক্ষণ যাবৎ ছেলেকে লক্ষ্য করছেন আফিয়া বেগম। কিভাবে কথা শুরু করবেন ভাবতে ভাবতে এক কাপ কফি নিয়ে গেল ছেলের কাছে। না হয় এক কাপ কফির বাহানাতে ছেলের সাথে কথা জুড়বেন। তিনি মা হয়ে বোঝেন ছেলের মনের অশান্তি, কিন্তু সন্তানদের সব অশান্তিতে মায়েদের নাক গলানোটাই উত্তম। তবে এই মুহূর্তের অশান্তিতে মা হয়ে ছেলের সাথে তার কথা বলা আবশ্যক। এত অস্থির হয়ে আসিস কেন বাবা? হওয়ার বিষয়টা হজম হচ্ছে না। খানিক ঠাট্টা করার ভঙ্গিমায় কথা পারলেন আফিয়া বেগম। শ্রাবণ মাথা নিচু রেখেই কফিটা নিল মায়ের থেকে। সমস্ত ক্লান্তি দুশ্চিন্তার অবসান এক কাপ কফি। একটা চুমুক দিয়ে কথা পাল্টানোর প্রসঙ্গে বলল, কফিটা ভালো হয়েছে মা। আফিয়া বেগম ভ্রু কুঞ্চিত করলেন, পণ্ডিতের একটা ভাব নিয়ে বললেন, কথা ঘোরাচ্ছিস কেন বলতো? সব ঠিকঠাক আছে তো বাবা? কাটা ঘায়ে নুনের ছিটা দিলে ভয়ানক জ্বলে, ঠিক তেমনভাবেই জ্বলছে শ্রাবণের বুকের ভেতরটা। মাকে সবটা বলবে কিনা ভাবছে সে, কিন্তু বললে কি হবে? এখন আর কোনো কিছুই ঠিক হওয়ার সম্ভাবনা নেই। সে পারবে না একটা নিষ্পাপ প্রাণকে নিষ্ঠুরতার পরিচয় দিতে, যেটা ইসলামও সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করেছেন। এত কি ভাবছিস এই শ্রাবণ? হ্যাঁ, কি ভাবছিস? কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি অন্য চিন্তায় বারবার মশগুল হয়ে পড়েছিস। কি হবে মা? কিছুই না। বলতে বলতে ক্লেশ ছেড়ে পুনরায় কফির কাপে চুমুক দেয়। আফিয়া বেগম হাল ছাড়লেন না, সরাসরি প্রশ্ন করে বসলেন, তুই কি এই সুসংবাদে অখুশি? ঈশার প্রেগনেন্সি তোকে চিন্তার অতলে গহরে ফেলে দিল যে? বুকটা পুনরায় জ্বলে যায় শ্রাবণের। কফিটা পুনবার খেতে নিয়েও রেখে দেয়। আফিয়া বেগম ছেলের পরিবর্তন লক্ষ্য করে হেসেই ফেললেন। মমতাময়ের মায়াবী হাসি, ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বললেন, প্রথম প্রথম প্রেগনেন্সিতে মেয়েদের কত রকম পাগল পাগল চিন্তা করে জানিস? 1 মাস 2 মাস পেরোতেই ওরা সারাক্ষণ এই ভাবনায় মশগুল হয়ে যায়, বাচ্চা কেমন হবে, কার মতো হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে। 100 রকমের চিন্তা, ঠিক বাচ্চাদের মতো। আবার যখন 6 মাস পেরিয়ে যায় তখন তো তাদের মহা দুশ্চিন্তাগুলো আরও এক ধাপ এগিয়ে যায়। বাচ্চার জন্য ড্রেস কেনা থেকে শুরু করে তার জন্য একটা আলাদা ঘর বানিয়ে ফেলা, আর সেই ঘরটা রোজ তার এক একটা স্বপ্ন ভেঙে সাজিয়ে তোলে নিমিষেই। আবার যখন 9 মাসে পা দেয় তখন সারাক্ষণ একটা মেয়ের দুশ্চিন্তা থাকে, তার যাই হোক তার সন্তানটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আলো দেখতে পায়। সে চলে যাক কিন্তু তার বাচ্চাটা রয়ে যাক। একজন মেয়ে একজন মা কতটা স্যাক্রিফাইস করে ফেলে তার সন্তানটা দুনিয়াতে আনার জন্য, ভাবতে পারবি না বাবা। শ্রাবণের বুকটা চৌচির হয়ে ধরা দেয় মায়ের নিকট। শ্রাবণ নেমে পড়ে মায়ের কাছে, পায়ের পাজোড়া আগলে ধরে মাথা রাখে মায়ের কোলে। তার কষ্ট হচ্ছে, ভবিষ্যৎ ভেবে তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে যে। আফিয়া বেগম শ্রাবণের মাথায় হাত রাখলেন, হাত বুলাতে বুলাতে বললেন, জানিস একজন মেয়ে একজন মায়ের সবচেয়ে বড় শক্তি কি? তার জীবন সঙ্গী। এই একটা মানুষকে সে চোখ বন্ধ করে ভরসা করে যায়। আর প্রেগনেন্সির সময় একজন স্বামীর ভূমিকা থাকে অতুলনীয়। স্বামীর ভরসাতেই, স্বামীর দেওয়া মনোবলেই মেয়েরা মরণের চেয়ে কঠিন যন্ত্রণা পার করে আসতে পারে। প্রসব বেদনা তখন তার ঘায়েল করতে পারে না একজন নারীকে। মা, আমি কি করব? আমার যে সবটা বড্ড এলোমেলো লাগছে। আমার নিজেকে এলোমেলো লাগছে না মা। আমি বুঝি নিজেকে হারিয়ে ফেলছি। না রে বোকা, তোর মতো এই অনুভূতি প্রত্যেকটা ছেলেরই হয়। তারা বুঝে উঠতে পারে না এই সময়টা তাদের ঠিক কতটা স্থির আর শক্ত থাকতে হয়। তারা যদি একবার ভাবে তাদের মুখে একচিলতে হাসি তাদের স্থিরভাবে দাঁড়িয়ে করিয়ে রাখা কোনোভাবেই তাদের মাঝে ভেঙে পড়ার নয়, তিক্ত অনুভূতি আসতে দেয় না, তখন তারা নিশ্চয়ই নিজেদেরকে সামলে রাখত। তোর বাবা ঠিক তোরই মতো। তুই আসার সংবাদের কথায় ক্ষেত হারিয়ে ফেলেছিল। তখন বাবা ছিল সবার মাথার উপরে একমাত্র পরিচালক, আমাদের একমাত্র পথ প্রদর্শক। তিনি তো বাবাকে ঠিক এভাবেই বুঝিয়েছিল, ওর হাতটা শক্ত করে ধরো, ভালো মন্দ বিচার করবে আল্লাহ পাক। আমাদের এত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো মানুষটা এক নিমিষেই বদলে গেল।
কি ভয় কি ডর সব ভুলে সে আমার হাতটা এমনভাবে আঁকড়ে ধরলো যেন আমি সমস্ত ভয়কে জয় করে সুস্থভাবে দুনিয়ার আলো দেখাতে সক্ষম হলাম। বাবারে, ঈশাকে এই মুহূর্তে একা ছাড়িস না, ওর পাশে থাকা, ওকে আগলে রাখা। না জানি মেয়েটার মনে কতটা ভয় জমে আছে, এগুলো আর কেউ নয়, একমাত্র তুই পারবি দূর করতে। মা, আমি যদি ঈশাকে হারিয়ে ফেলি, আমার ঈশা যদি আমার থেকে চিরতরে হারিয়ে যায়? শঙ্কায় বুক কাঁপছে শ্রাবণের। ছেলের মনের অবস্থা পুনরায় অনুধাবন করতে আফিয়া বেগমের বিন্দু মাত্র সময় অপচয় হলো না। তিনি মৃদু হাসলেন, শ্রাবণের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। খানিক সময় বয়ে গেল, হয়তো তিনি ছেলেকে পুনরায় বোঝাতে যেয়ে কিছুটা সময় নিলেন। অতঃপর পুনরায় বললেন, মানুষ মনের অসুখে মরে বেশি। মানুষ যখন সুখে থাকে তখন উপরওয়ালা তার আয়ুতে আরও 2 দিন যুক্ত করে। তাই তো বলছি, ঈশাকে সুখে রাখার জন্য সব কর, যত দূরে যেতে হয় যাবি। ওর সুখের জন্য তোর মনের ঘরে কোণে না এর জায়গা যেন না হয়। আমি বোধহয় ঈশাকে অশোকের বেড়াজালে বাঁধিয়ে নিয়েছিলাম মা। কেন কেন এমন করছে আমার মেয়েটা? ও কিছু করেনি, সবটাই আমার নায়ের জন্য। আমি ওকে না করেছিলাম মা। ঈশাকে কখনো ভুল বুঝিস না বাবা। ঈশা এমন একটা মেয়ে যে কিনা সবার সুখের কথা চিন্তা করে নিজে বিষ পান করে নিতে পারে। দেখ, ওর জীবনে যে কয়টা ভুল সব ছিল আমাদের বোকামির ফল। ও কোনোদিনও মুখ ফুটে নিজের চাহিদা, নিজের ভালো লাগা কথা ব্যক্ত করেনি। সবসময় আমাদেরকে চেয়েছে, আমাদের কিসে ভালো লাগবে সে ভেবেই সব কিছু করে গেছে। শ্রাবণের অক্ষিকোণ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়লে আফিয়া বেগম শ্রাবণকে তুলে বসালেন। পরম যত্নে ছেলের অশ্রুসিক্ত নয়নজোড়া 2 হাতে মুছিয়ে দিয়ে বললেন, ঈশাকে কষ্ট দিয়েছিস তাই না? শ্রাবণ মাথা নিচু করে ফেলে, পরক্ষণে মাথা নেড়ে জানান দেয়, হ্যাঁ। আফিয়া বেগম শ্রাবণের গালে একটা মার দিয়ে শাসানি গলায় বলতে থাকেন, খুব বার বেড়েছিস তুই। আমার মেয়েকে কষ্ট দিয়ে বের করবো তোর। যা, এখন রুমে গিয়ে হাত জোর করে মাপ চাইবি, বলবি তুই ভুল করেছিস। যা, এক্ষুনি যা। মা, আফিয়া বেগম আবারও হাত তোলেন, তবে এবার মারলেন না। গরম চাহনি দিয়ে রুমের পানে নির্দেশ করে বললেন, এক্ষুনি যা। শ্রাবণ কথা শোনা বাধ্য ছেলেটির ন্যায় উঠে গেল। আফিয়া বেগম প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ছেলের যাওয়ার পানে একবার দেখলেন। ভাবলেন আরও কতটা বোঝালে তার ছেলেটা ভালো থাকতে পারবে, ঈশাকে ভালো রাখতে পারবে। চোখের তারায় মনোহরিণীর ঘুমন্ত মুখশ্রী হৃদয় হরণ করলো শ্রাবণের গম্ভীর মনোভাবের। মায়ের বলার পর শ্রাবণ এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে এলো নিজের ঘরে, ঈশার কাছে মাপ চাওয়ার তাগিদে। কিন্তু রুমে এসে দেখলো তার ইস্যু পাখি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বিছানার মাঝামাঝি হয়ে। শ্রাবণ দীর্ঘ সময় তার পানে স্থির ও স্বস্তির দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল। বুঝি সে নতুন করে প্রেমে পড়লো চেনা মুক্তির। আলগোছে ঈশার পাশ ঘেঁষে বসতে বসতে আওড়ালো কথাটি। হাতের নিষ্পিস করা ভাবটাকে দমন করতে না পেরে আলগোছে স্পর্শ করলো তার নরম শীর্ণ গালে। ঈশা ঘুমের ঘরে কিঞ্চিত কেঁপে উঠল। কাঁচা ঘুম, হয়তো মিনিট 5 হয়নি এই ঘুমের। উপরওয়ালা আমাকে ক্ষমা করবেন না বউ পাখি, তোমার সাথে আমি অন্যায় করেছি, অন্তত তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তর্পণের হৃদস্পন্দন তড়িৎ হারে বেড়ে গেল শ্রাবণের। কথাগুলো বলতে বলতে ঈশার নেতিয়ে থাকা হাতটা তুলে নিজের মুঠোবন্দি করে নিল। বুক চিরে তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে ঈশার বন্দি হাতটাই নিজের কপাল চেপে ধরল। সেকেন্ড গড়ালো না, পরক্ষণে শ্রাবণ বিবর হলো অনাকাঙ্ক্ষিত একখানা স্বর। কি হয়েছে তোমার? কি হয়েছে? কণ্ঠে এক রাশ আকুলতা ও তীব্র ভীতি। নিজের হাতটা শ্রাবণের কপালের সাথে আরেকটু চেপে ধরে খানিক এগিয়ে গেল ঈশা। শ্রাবণ ফট করে ঈশার হাতটা নামিয়ে দেয় নিজের কপালের শীর্ষবিন্দু হতে। পরক্ষণে ক্ষুধার্ত ভিখারির ন্যায় বুকের মাঝে মিশিয়ে নেয় ঈশাকে। ঘুমকাতুরে ঈশার সবটা বুঝতে বেশ কিছুটা সময় লেগে গেল। শ্রাবণের হৃদস্পন্দনের ন্যায় পাল্লা দিয়ে কাঁপছে তার দেহ। মাথায় এক রাশ দুশ্চিন্তারা এসে ভিড় জমালো। একবার মনে হলো, সব কিছু ঠিক আছে তো? তুমি এমন করছো কেন? কি হয়েছে আমাকে বলো না। ঈশার আকুল কণ্ঠ পুনরায় শ্রবণ বিবর হয় শ্রাবণের। সে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঈশাকে। মনের আশা মেটে না তখনও। নিজের অপরাধ বোধ একই আছে বুকের ভেতরটায়। কি গো, বলো না, আমার যে এবার ভয় করছে।
ঈশার মুখে ভয়ের কথা শুনে শ্রাবণ ওকে আলগা করলো নিজের থেকে, সোজা করে বসালো তার থেকে কয়েক ইঞ্চি দূরত্বে। ফের ব্যস্ত গলাতে বলল, বসো, আমি আসছি। প্রশ্ন করতে চেয়েও সময়ের কাছে হার মেনে গেল ঈশা। শ্রাবণ অতি দ্রুত প্রস্থান করলো। ঠিক 2 মিনিটের মাথায় আবার ফিরেও এলো। ঈশা ঠিক ওখানেই তৃষ্ণার্ত কাকের ন্যায় প্রহর গুনছিল। শ্রাবণের হাতে একখানা নীলরঙা খাম দেখে ঈশা প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তার পানে। শ্রাবণ চমৎকার হেসে খামটা নিয়ে এগিয়ে গেল ডাক বাক্সটির কাছে। ঈশা নেত্রে অবিশ্বাস্য ভাব জমিয়ে দেখে যাচ্ছে শ্রাবণের কাণ্ড। শ্রাবণ খামটা ডাক বাক্সে ফেললো। ক্ষণে হারে রেড়ে করতে করতে টিয়া পাখিটি গলা বাজিয়ে ডেকে উঠল। ঈশা চমকে উঠল। পরক্ষণে এক ঝাঁক আনন্দ আষ্টেপৃষ্টে জড়িয়েও নিল ওর সর্বাঙ্গ। মনটা আনন্দে নাচন কুদন করে উঠতেই ঈশা চটজলদি বিছানা ছেড়ে নেমে পড়ল। বহুদিন হয়ে গেছে কোনো চিঠি মেলেনি। ঈশা তাড়াহুড়োয় বের করলো চিঠিটা। মনটা তার আঁকুপাকু করছে চিঠি খোলার আকাঙ্ক্ষায়, নাচতে ইচ্ছে করছে উৎফুল্লতায়। থ্যাংক ইউ আমার ডাক পিয়ন, থ্যাংক ইউ সো মাচ। বহুদিন যাবৎ বড্ড মিস করছিলাম আমার চিঠিগুলোকে। আমি তোমার সাথে অন্যায় করেছি, মস্ত বড় অন্যায়। প্লিজ আমাকে মাফ করে দাও। শ্রাবণের এমন বাক্যে চিঠি খোলার কথা ভুলে গেল ঈশা। চকিতে পেছনে মুড়ে তাকাতেই চোখের তারে ভেসে উঠে শ্রাবণের ক্লিষ্ট মলির মুখখানা। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল ঈশার। চোখের গলি ভরাট হলো বুকের ভেতরের চাপা আর্তনাদগুলো মনে পড়াতে। উপরওয়ালা ওর মোনাজাত কবুল করেছেন, তবে শ্রাবণকে পুনরায় ওর পানে ফিরিয়ে দিলেন তিনি। না, এখানে তোমার কোনো ভুল নেই। আমি তো তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার ভুল। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলতে বলতে ঈশা হাত জোর করলো। শ্রাবণ ওর হাত টেনে নিয়ে জড়িয়ে ধরল পুনরায়। শক্ত করে আঁকড়ে ধরে জড়ানো কণ্ঠে বলল, না, একদম না। তুমি একদম ক্ষমা চাইবে না। তুমি ঠিক ছিলে, আমি ভুলছিলাম। ঈশা আর কোনো বাক্য ব্যয় করতে হলো না। পরম স্নেহে বাকি রাতটুকু মানুষটার বুকের সাথে লেপ্টে থেকেই পার হলো। দুপুর 12টা। গা পোড়া গরমে রাস্তার পাশের ছাউনিতে মোড়ানো ছোট্ট ফুচকার দোকানটায় বসে আছে আরাফ আর তানি। দুজনের হাতে দুটো ফুচকার প্লেট। তানি ওর সম্পূর্ণ মনোযোগ ফুচকায় নিবদ্ধ করে খেয়ে চলেছে, কিন্তু আরাফ সেটা পারছে না। সে তানির সাথে তাদের প্রেমের সম্ভাব্য বিষয়টি নিয়ে কথা বলতে চায়, কিন্তু কোনো মতেই পারছে না। উসখুস করছে ভেতরে ভেতরে। আমাকে তোমার কেমন লাগে? অবশেষে বলেই ফেললো। বড় উৎসুক শোনালো আরাফের কণ্ঠখানা। তানির আয়েসে ভঙ্গিতে বসে ফুচকা খাওয়া কিঞ্চিত বিরতি এলো এহেম প্রশ্নে। ভ্রু যুগল কুচকে সে তাকালো আরাফের পানে। বিরক্তির সহিত বলল, আরাফের উৎফুল্ল হৃদয়ে ভাতা পড়ল। মুখটা লটকে গেল ক্ষণেই। শার্টের কলারটা টেনে ঠিক করতে করতে মাথা নিচু করে বলল, ভালো নাকি খারাপ? ছোট্ট কাঠখোট্ট জবাবে এবারও আরাফের মুখের প্রফুল্লতা ফেরত এলো না। মাথার চুলগুলো হাতে দিয়ে চিরুনি করে বলল, বাস। তানি ফের ফুচকা খেতে নিয়ে থামে। এবার সে আরো বিরক্ত হলো। সমস্যা কি লোকটার? খেতে চেয়েছে চকলেট মিষ্টি, হাতে ধরিয়ে দিল ফুচকা। যাক, সমস্যা নয়, ফুচকাটা তার এতটাও অপ্রিয় নয়, মোটামুটি অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু হঠাৎ এসব ব্যাঙে ছাতামাতা প্রশ্ন করে খামোখাই বিরক্তির সাগরে ফেলে দিচ্ছে তাকে। আরাফ ভেবাচেকা খেয়ে গেল। ফুচকাওয়ালার লোকটার পানে রাগী চোখে তাকিয়ে বলে উঠল, মামা, তুমি ওটায় ঝাল দিয়েছো? বারণ করছিলাম না তোমাকে? তানি ফের পুনরায় খেতে নিয়েও খেতে পারল না। হতভম্ব হয়ে গেল আরাফের কাণ্ডে। সে পেছন থেকে আরাফের হাত টেনে ধরে বলে উঠল। আরাফ তটস্থ নয়নে তাকালো একবার, ফের বলল, ঝাল হয়নি, সরি মামা। আরাফের হাঁ করা মুখে একটা ফুচকা দিয়ে বন্ধ করে দিল তানি। ফের মুচকি হেসে বলল, ডাক্তারের নাম ফাজলে করিম। নামটা পড়তে ঈশার অবচেতন মন পড়ল ফাজিল করিম। ফাজিল শব্দটা ওর মস্তিষ্ক দ্বিতীয়বারের ন্যায় আওড়াতে টনক নড়ে। নড়ে চড়ে বসে পুনরায় নামটা পড়ে, ফাজলে করিম। ইস, কেমন বাচ্চাদের মতন চিন্তাধারা! শ্রাবণ শুনলে নির্ঘাত এক ধমক দিয়ে বসিয়ে রাখবে। 7 মাস পড়েছে ঈশার অনাগত সন্তানের। ডাক্তার বলেছেন তারা চাইলে আলট্রাসাউন্ড করেই বেবির জেন্ডার জানতে পারবে। কেননা এর পূর্বে বার কয়েক আলট্রাসাউন্ড করালেও শ্রাবণের বারণে কেউ জানতে চায়নি ঈশার পেটে যে আছে সে তাদের প্রিন্স নাকি প্রিন্সেস। শ্রাবণ এবারও কাট গলায় জবাব দিল, তারা জানতে চায় না। ডাক্তার ফাজলে করিম অবাক হয়ে শুধালেন। শ্রাবণ মলিন হেসে জবাব দেয়, এখানেই আমার অসুবিধা।
ডাক্তার সাহেব শ্রাবণের কথাটা ঠিক বুঝলেন না। ফাইলে কলম চালাতে গিয়েও থামলেন। প্রশ্নবিদ্ধ নয়নে তাকানে শ্রাবণ ঠোঁটের কোণে এক চাঞ্চল্য হাসি এঁটে এগিয়ে গিয়ে টেবিলের উপর দুটি হাত রাখল। একে অপরকে জুড়ে কয়েক মুহূর্তে ভাবনায় বিজড়িত হয়ে বলে উঠল, ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পর হঠাৎ যখন বাবার হাতে নতুন কোনো পেন্সিল বক্স দেখতে পেতাম, তখন যে আনন্দটা হতো, আমি আমার সন্তানের ক্ষেত্রেও একই আনন্দ পেতে চাই। ইংলিশ এক্সাম বুকটা বিরামহীন কাঁপছে। হঠাৎ দাদিজান এসে কপালে ঠোঁট ছুঁয়ে এক টুকরো স্নেহ দিয়ে মায়ের চোখের আড়ালে হাতে 10 টাকা গুজে দিয়ে বলতো, পরীক্ষা শেষ হইলে তোমার পছন্দের কিছু কিনে খাবা। এই যে কিছু কিনে খাবার অপ্রত্যাশিত আনন্দ, আমি আমার সন্তানের ক্ষেত্রেও এই একই আনন্দটা পেতে চাই। আমি চাই ও আমার অপ্রত্যাশিত সুখের কুণ্ডলী হোক, আমার অনাকাঙ্ক্ষিত অনাবিল খুশির একমাত্র ভাগীদার হোক। যদি আগে জেনে ফেলি তবে প্রত্যাশিত আনন্দ পাব, যেটাই হয়তো আমার আনন্দ আরেকটু বেশি হবার কথা ছিল, কিন্তু কম হবে। আমি চাই না প্রত্যাশিত আনন্দে আমার সন্তানের প্রতি সবার ভালোবাসা বিন্দু পরিমাণ কমতি হোক। সে কে, এই চাওয়াটাই আমাদের একমাত্র চাওয়া নয়। সে কি, আমাদের কতটা জুড়ে রয়েছে, সেটাই আমাদের একমাত্র চাওয়া। আমরা চাই সে সুস্থ ও স্বাভাবিকভাবে দুনিয়ার আলো দেখুক। আপনি শুধু আমাদের এতটুকুই ইনশিওর করবেন, সে কি সুস্থ আছে, স্বাভাবিক আছে। মুগ্ধতা ঝরছে নয়নে তার, অর্থাৎ ঈশার। এত সুন্দর এক্সপ্রেশন যে ও নিজেকেও দিতে পারবে না, অন্যকে তো দূর। আজ মানুষটার প্রতি আরও এক আকাশ সম ভালোবাসা বেড়ে গেল ওর। ফাজলে করে ভরাট হাসলেন, তার সাদা দাঁতগুলো ঝলমল করছে। বোঝাই যাচ্ছে ভীষণ খুশি হয়ে গেছেন তিনি। লোকটার বয়স 50 ছাড়িয়েছে। জরুরি নয় সব ডাক্তারদের চোখে ভারী বাউরি চশমা থাকবে, ওনারও নেই। জোয়ান তাগড়া ছেলেদের ন্যায় তার চোখের জ্যোতি। আধুনিকতায় ছোঁয়া পেতে পেতে মানুষ আজ দিশেহারা। স্বাভাবিকভাবে এই দম্পতিকেও তিনি ব্যতিক্রম ভাবতে পারেননি। প্রথমে একটু অবাক হলেও ভেবেছিলেন শেষ অবধি কেউই ধৈর্য রাখতে পারবে না, কিন্তু সে ভুল ছিল। নিজের ভুল সে ভালোভাবেই বুঝতে পেরেছে। ছেলেটাকে একটা স্যালুট দিতে ইচ্ছে করছে তার। শ্রাবণ মৃদু হাসলো, ডাক্তার সাহেবও হাসলো তার ন্যায়। অতঃপর 2 হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো শ্রাবণের সাথে। ঈশার উদ্দেশ্যে কথাগুলো বলে গেল ডাক্তার সাহেব। ঈশা লক্ষ্মী মেয়ের মতো সবটা শুনে কেবল মাথা নেড়ে সমর্থন করলো। ছোট্ট একটা ঘরোয়া আয়োজন করা হয়েছে ঈশার জন্য। বহুদিন বাদে খানবাড়িতে পুনরায় কোনো খুশির আয়োজনে মেতে উঠেছে সকলে। নামিরা ছুটাছুটি করছে এটা সেটা নিয়ে। আরও বার শ্রাবণ ঘর সাজানোর দায়িত্বে রয়েছে। তিতির, তানি আর তুতুন রয়েছে ভাইদের অ্যাসিস্ট্যান্ট হয়ে। ওদিকে তিতিরের 3 মাসের ছেলে বাবার কোলে থেকে অতিষ্ঠ হয়ে এবার কান্নার জন্য চিৎকার করে। ছেলের কান্নায় তিতিরকে অ্যাসিস্ট্যান্ট পদ থেকে বাদ দিয়ে দিল শ্রাবণ। আগে তাদের একমাত্র ভাগ্নেকে সামলাতে হবে, পরে সব কাজ। তিতির মুখ লটকে ছুটল ছেলের কাছে। আফিয়া বেগম, নূপুর বেগম এবং মরিয়ম বিবি রান্না করছেন এলাহি আয়োজনে। আজকে ঈশার পছন্দের সমস্ত খাবার রান্না হচ্ছে। দরজার ওপাশে ঈশা সবার হইচই করা কাণ্ড দেখছে নানির সাথে বসে। নানি যেন ওর লম্বা কেশগুলোকে আঁচড়ে বেঁধে দিচ্ছেন, খোপা করবেন। সাথে একটা বেলি ফুলের মালা ধরিয়ে দিয়ে গেছে শ্রাবণ। আদেশ করে গেছে তার গিন্নির খোপায় যেন এই ফুলটা পরানো থাকে। আনোয়ারা বেগম রসিকতা করে বললেন। শ্রাবণ হাসতে হাসতে চলে গেল, সাথে জানিয়ে গেল তাকে একবার ডাকলে সে উড়ে চলে আসবে। সমস্ত আয়োজনের অন্ত মিলে ঈশাকে এনে বসানো হলো খাবার টেবিলে। ওর সামনে 100 রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। বড় বড় 5 মাছ, মাছের মুড়ো, আস্ত মুরগি, 10-12 পদের ভর্তার তরকারি। সব দেখে ঈশার জিভে জল আসার উপক্রম। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা প্রথমে কোনটা তুলবে। ঈশা সবার মনের ডাক শুনে বড় মাছের মাথাটায় তুলে নিল। আফিয়া বেগম, নূপুর বেগম এবং মরিয়ম বিবি মুখ চাওয়াচাই করে মৃদু হাসলেন। আনোয়ারা বেগমও হাসলেন মুখ টিপে। ঈশা এদিক সেদিক না দেখে খেতে আরম্ভ করলো, যা দেখে শ্রাবণ খোঁচা মেরে বলে উঠল, বরকে না সেদে খেয়ে নিলে? হাই হাই মা, এ তুমি কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিলে? দেখো দেখো চেয়ে। শ্রাবণের কথায় সবাই হেসে উঠল সশব্দে। তবে ঈশার মুখখানা চুপসে গেল। অসহায় দৃষ্টিতে আফিয়া বেগমের পানে তাকাতে তিনি চোখ পাকালেন ছেলেকে, বললেন, তুই এত পেটুক হলি কবে রে? আমার মেয়ের খাবারে একদম নজর দিবি না। আর শুধু আমার মেয়ের জন্য রাঁধিছি আমি। শ্রাবণ মানল না, মিছিল করার ন্যায় বলে উঠল,
মানবো না, এভাবে খেলে চলবে না, ভাগ তো আমাকে দিতেই হবে। বলে ঈশার পাশের চেয়ারতে টেনে বসে পড়ল সে। অতঃপর করলো এক অবিশ্বাস্য কাণ্ড। ঈশার খাবারের প্লেটটা নিজের থেকে টেনে নিয়ে বড় এক কামড় বসালো মাছের মুন্ডিতে। ঈশা মৃদু চিৎকার করে উঠল, সেই সাথে বাকি সবার মুখে হাত। আফিয়া বেগম তেড়ে এসে তো দিলেন এক মার খেয়ে বেঁকে গেল শ্রাবণ। সকলে পুনরায় জোট বেঁধে হেসে উঠল ঘর কাঁপিয়ে। হাসলো ঈশাও, তবে মুখ লুকিয়ে। শ্রাবণ মুখে মাছ নিয়ে বিড়ালের ন্যায় চোরা চোরা চোখে তাকালো মায়ের পানে। আফিয়া বেগম আবারও মারবেন, হাত তুলতে শ্রাবণ নিজের খাওয়া মাছটুকু ঈশার মুখে পুরে দিল। সবার মুখে আবারও হাত। পরক্ষণে পুনরায় হাসির রোল পড়ল সারা ঘর জুড়ে। আফিয়া বেগমও পারলেন না নিজের হাসিটাকে দমিয়ে রাখতে। সে হেসে উঠে এক হাতে জড়িয়ে ধরলেন ছেলেকে, সে সাথে অন্য হাতে ঈশাকেও। তাদের আলিঙ্গনের দৃশ্য মোহিত করলো সকলকে, যার দরুদ সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর। যে যেভাবে পারলো একে অপরকে জড়িয়ে ধরলো। সবার নিচে পড়লো ঈশা আর শ্রাবণ। হাস্যজ্জ্বল মুখে ঈশা শ্রাবণের পানে তাকাতেই সবার অলক্ষ্যে ঈশাকে কাছে টেনে জড়িয়ে ধরলো শ্রাবণ। কানে কানে বলল, ভালোবাসি মনোহারিণী।